আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অধ্যায় 4 কাজ ক্ষমতা শক্তি নিয়ে আমরা একটু আলোচনা করব। তো খেয়াল করো, আমরা গত ভিডিওতে কাজ নিয়ে বলেছিলাম, তারপরে হচ্ছে ক্ষমতা নিয়ে এগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা, গতিশক্তি, বিভব শক্তি জিনিসটা কি সেটা নিয়ে আলোচনা করব। শক্তির সংরক্ষণশীলতা নীতির যে গাণিতিক সমস্যাগুলো হয়, যে অঙ্কগুলো পরীক্ষায় প্রতিনিয়ত পরীক্ষায় থেকে থাকে এবং শিক্ষার্থীরা যেন সঠিকভাবে ভালোভাবে বুঝতে পারে, এই কারণে এই টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সবাই মনোযোগ দিয়ে ভালো করে শুনবা। খেয়াল করো শিক্ষার্থী বন্ধু, খেয়াল করো, আমরা প্রথমত আলোচনা করতে চাই গতিশক্তি নিয়ে আলোচনা করতে চাই। গতিশক্তি জিনিসটা কি খেয়াল করো। তাহলে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন হয় যে ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার প্রমাণ করো। তো পরীক্ষায় প্রশ্ন আসছে যে ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার প্রমাণ করো। তো গতিশক্তি বিষয়টা হচ্ছে কোন গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে আমরা বলবো গতিশক্তি। তাহলে ধরো বস্তুটা এখানে আছে, আমরা যদি ধরে থাকি তাহলে তো তার মধ্যে গতিশক্তি থাকে না, কারণ তার তো বেগ নেই। যদি বস্তুটা আমরা ছেড়ে দেই তাহলে নিচের দিকে পড়বে। তাহলে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য গতিশীল হইতে হবে। তাহলে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করবে তাকে আমরা বলবো গতিশক্তি। ওকে, বুঝতে পেরেছি কিনা? তাহলে গতিশক্তিকে প্রকাশ করা হয় ই কে দিয়ে প্রকাশ করা যেতে পারে অথবা টি দিয়েও প্রকাশ করা যেতে পারে। ওকে, ক্যাপিটাল টি অথবা ই কে। খেয়াল করো শিক্ষার্থী বন্ধু, এই যে ই কে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার, এটা কিভাবে হয়েছে এটা যদি আমরা একটু প্রমাণ করে দেখানোর চেষ্টা করি তাহলে খেয়াল করো। ধরে নাও, ধরে নাও এখানে একটা এম ভরের বস্তু আছে। তাহলে এখানে যে বস্তুটা আছে এটা এম ভরের একটা বস্তু। এই বস্তুর উপর, এই এম ভরের বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, ধরে নাও এটা একটা এম ভরের বস্তু। তো এম ভরের বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে তাহলে এম ভরের কোনো বস্তুর উপর যদি আমরা এফ বল প্রয়োগ করি তাহলে বস্তুটা বলের দিকে এখানে গিয়ে একটা দূরত্ব অতিক্রম করবে। সেই দূরত্বটা আমরা ধরে নিলাম, এস দূরত্ব। ওকে, তাহলে এম ভরের কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় বস্তুটি বলের দিকে এস দূরত্ব অতিক্রম করবে এবং বস্তুটার বেগ ইউ হতে পরিবর্তিত হয়ে বস্তুটা যখন এখানে আসবে তখন বস্তুটার বেগ হবে কি, তখন বস্তুর বেগ ইউ হতে পরিবর্তিত হয়ে এখানে হবে হচ্ছে ভি। ওকে, তাহলে বস্তুটাকে এই বেগ দিতে, বস্তুটাকে বেগ দিতে কৃত কাজ ই বস্তুর গতিশক্তি আমরা বলতে পারি। তাহলে এই কথা যদি আমরা বলতে পারি শিক্ষার্থী বন্ধু, তাহলে এই কথা যদি আমরা বলে থাকি তাহলে এই কথার উপর ডিপেন্ড করে আমি লিখতে পারবো যে গতিশক্তি ইকুয়াল কৃত কাজ। তাহলে কি লিখতে পারি শিক্ষার্থী বন্ধু, খেয়াল করো, গতিশক্তি ইকুয়াল হচ্ছে আমরা বলতে পারি তো কৃত কাজ। আমরা সবাই জানি কৃত কাজ মানে যে কাজটা হয়ে গেছে সেটাকে আমরা বলছি কৃত কাজ। ওকে, তাহলে খেয়াল করো, তাহলে কৃত কাজকে তুমি ডাব্লিউ দিয়ে প্রকাশ করতে পারো, গতিশক্তিকে তুমি ই কে দিয়ে প্রকাশ করতে পারো, অথবা এটাকে টি দিয়ে প্রকাশ করতে পারো। ওকে, তাহলে ডাব্লিউ কে ভাঙলে কি পাওয়া যাবে, এফ এস। ওকে, তাহলে এফ কে ভাঙলে আমরা কি পাবো, এম এ এস। আমরা পেয়ে গেলাম ই কে ইকুয়াল এম এ এস। তাহলে তাহলে দেখো তো, আমাদের প্রমাণটা চেয়েছে ই কে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার, বাট আমাদের প্রমাণটা এখন আসছে ই কে ইকুয়াল এম এস। তাহলে কি আমাদের প্রমাণটা হয়ে গেছে? হয় নাই। দেখো এখানে এখানে এম এই পর্যন্ত ঠিক আছে, বাট হাফ ভি স্কয়ার যদি এখানে আসে না তাহলে আমরা প্রমাণটা পেয়ে যাব। তাহলে এ এস এর জায়গায় আমাকে কি আসতে হবে, হাফ ভি স্কয়ার আনতে হবে। কিভাবে আনবো খেয়াল করো, তোমরা সবাই জানো যে গতির সমীকরণ আমরা পড়েছি। শিক্ষার্থী বন্ধু, গতির সমীকরণ ছিল চারটা। একটা ছিল ভি ইকুয়াল ইউ প্লাস এটি, আমরা আলোচনা করেছিলাম। দুই নাম্বার এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। তিন নাম্বার এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। চার নাম্বার ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টু এ এস। তাহলে দেখো তো, এই চারটা সমীকরণের মধ্যে আমার এ এস কোথায় আছে, 4 নম্বর সমীকরণে আছে। ওকে, তাহলে ওই 4 নম্বর সমীকরণ থেকে আমরা এটা প্রমাণ করে দেখাই দিব। খেয়াল করো, তাহলে এটাকে সমীকরণ নাম্বার আমরা ধরে নিলাম কত, এটা হচ্ছে 1। তাহলে খেয়াল করো, তাহলে আমরা লিখি কিন্তু কিন্তু ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। আচ্ছা, কোনো কিছু শুরুতে তার আদি বেগটা কি হয়, স্থির হয়। তাহলে স্থির হইলে ইউ এর মানটা কি হবে, 0 হবে। ওকে, তাহলে আমি লিখব ভি স্কয়ার ইকুয়াল 0 স্কয়ার প্লাস 2as। তাহলে দেখো তো শিক্ষার্থী বন্ধু, আমি তো বলতে পারি 2as ইকুয়াল ভি স্কয়ার, 2s কে আমরা এই পাশে রাখলাম। ওকে, তাহলে দেখো তো আমি কি লিখতে পারি, as এর সাথে এই 2 গুণ আকার আছে, বসে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে as ইকুয়াল পাওয়া যাবে ভি স্কয়ার বাই
2। ওকে, এখন আমরা যে কাজটা করব, এ এস এর মান আমরা নিচে জায়গা না উপরে লিখছি, খেয়াল করো। তাহলে এ এস এর মান আমরা বসাবো কোথায়? 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে আমরা লিখবো এ এস এর মান 1 নম্বরে বসাই। তাহলে দেখো তো, এ এস এর মান যখন আমরা এ এস এর মান কি পাইলাম? পাইলাম আমরা ভি স্কয়ার বাই 2। এই যে ভি স্কয়ার বাই 2 আমরা যে পেলাম, এই ভি স্কয়ার বাই 2 এ এস এর মান। তাহলে এ এস এর জায়গায় আমি কি লিখবো? ভি স্কয়ার বাই 2 বসাই দিতে পারবো। ওকে, তাহলে আমরা লিখতে পারি ই কে ইকুয়াল এম ইনটু ভি স্কয়ার বাই 2। আমরা বলতে পারি যে ই কে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। ওকে, আচ্ছা, তাহলে আমাদের প্রমাণ কিন্তু অলরেডি হয়ে গেছে, ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার, আমরা কিন্তু প্রমাণ করে ফেলেছি। ওকে, এখন এরপরে অনেক সময় প্রশ্ন হয় কোন বস্তুর গতিশক্তি তার বেগের বর্গের সমানুপাতিক। যদি এমন প্রশ্ন হয়, আমরা বলেছি যে কোন বস্তুর গতিশক্তি তার বেগের বর্গের সমানুপাতিক, তাহলে এরকম প্রশ্ন হইলে আমাকে এই পর্যন্ত আসার পরে আর 2-3টা লাইন একটু করতে হবে। খুব সহজ, অত্যন্ত সহজ। খেয়াল করো, যদি হাফ এম, যদি হাফ এম ধ্রুবক হয়, তাহলে ধ্রুবক হলে আমি লিখতে পারবো যে ইকে ইকুয়াল ধ্রুবক ইনটু ভি স্কয়ার। আমরা সবাই জানি, আমরা সবাই জানি, খেয়াল করো, যে ধ্রুবক আর এই সমান চিহ্ন যদি উঠে যায় তাহলে কি আসে? সমানুপাতিক আসে। খেয়াল করো, তাহলে ধ্রুবক আর সমান চিহ্ন উঠে গেলে আমরা লিখবো ইকে সমানুপাতিক ভি স্কয়ার। তাহলে এটা কখন বলবে? এরা যখন বলবে গতিশক্তি তার বেগের বর্গের সমানুপাতিক, তখন আমাদের এইটা করতে হবে। ওকে, তাহলে কোন বস্তুর বেগকে যদি 3 গুণ করা হয়, তাহলে গতিশক্তি কত গুণ হবে? 9 গুণ। 3 এর উপর স্কয়ার মানে কত হবে? 9 হবে। ওকে, আচ্ছা, কোন বস্তুর বেগকে যদি দ্বিগুণ করা হয়, তাহলে গতিশক্তি কত হবে? 2 এর উপর স্কয়ার, বেগ দ্বিগুণ করছি আমি, তাহলে কত হবে? গতিশক্তি কত হবে? 4 গুণ হবে, মানে 2 এর উপর স্কয়ার। ওকে, 4 হবে। ওকে, আমরা বুঝতে পেরেছি কিনা? খেয়াল করো শিক্ষার্থী বন্ধু, অত্যন্ত সহজ একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করেছি, গতিশক্তি। এবং গতিশক্তির যে সূত্র হয় ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার, কিভাবে হয় সেটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা, সবাই সুন্দর করে একটু নোট ডাউন করবে এবং সুন্দর করে প্র্যাকটিস করবা। আমার মনে হয় গতিশক্তি নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, তাহলে খেয়াল করো, আমরা এখন একটু বিভব শক্তি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধু খেয়াল করো, আমরা কি নিয়ে আলোচনা করব? বিভব শক্তি। তো বিভব শক্তি জিনিসটা কি আমরা একটু আলোচনা করব। বিভব শক্তি, বিভব শক্তিকে ইংলিশে বলে পটেনশিয়াল এনার্জি। বিভব, বিভব শক্তির ইংরেজি হলো পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জি। ওকে, তাহলে বিভব শক্তির ইংরেজি আমরা জানি পটেনশিয়াল এনার্জি। তাহলে ওকে, তাহলে পটেনশিয়াল এনার্জিটা কি সেটা আমরা নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, খেয়াল করো, স্বাভাবিক অবস্থার পরিবর্তন করে, আমরা বিভব শক্তির সংজ্ঞা বলতেছি, স্বাভাবিক অবস্থার পরিবর্তন করে কোন বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় আনলে বস্তুর মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকে তাকে বলা হয় বিভব শক্তি। যেমন এই বস্তুটা নিচে ছিল, আমি এটাকে একটা স্বাভাবিক অবস্থায় পরিবর্তন করলাম, তাহলে ও কি থাকতে চাচ্ছে? এখানে চাচ্ছে না, অভিকর্ষ ত্বরণের নিচের দিকে পড়তে চাচ্ছে, তাহলে ওকে আমি স্বাভাবিক অবস্থা পরিবর্তন করলাম। তাহলে স্বাভাবিক অবস্থার পরিবর্তন করে কোন বস্তুকে এক অবস্থা হতে অন্য অবস্থায় আনলে এই বস্তুর মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকবে তাকে বলা হবে বিভব শক্তি বা স্থিতি শক্তি। ওকে, এখন শোনেন, এখন বা সঞ্চিত শক্তি, এখন শোনেন, বিভব শক্তিকে প্রকাশ করা হয় কি দিয়ে? ইপি দিয়ে অথবা ক্যাপিটাল ভি দিয়ে, পটেনশিয়াল এনার্জি। ওকে, এখন শোনেন, তাহলে বিভব শক্তির সূত্র, মনে করেন এখানে একটা বস্তু এরকম একটা হাইট আছে, ধরেন এটা ভূপৃষ্ঠ, এই বস্তুটা মনে করেন এখানে আছে। তাহলে এখন যে বস্তুটা উপরে আছে এই বস্তুটার ভর ধরে নেওয়া হচ্ছে এম। এখন এখান থেকে এইটুকু পুরোটার উচ্চতা হলো এইচ। আচ্ছা, এখন এই বস্তুর মধ্যে তাহলে কোন ত্বরণ কাজ করছে? অভিকর্ষ ত্বরণ কাজ করছে। তাহলে বিভব শক্তির সূত্র অনুযায়ী কি লেখা যায়? বিভব শক্তি ইপি ইকুয়াল লেখা যায় এম জি এইচ। কারণ এই বস্তু যদি উপরে থাকে তাহলে এই বস্তুর মধ্যে ভর কাজ করতেছে, এর মধ্যে ত্বরণ কাজ করতেছে, আর এটা একটা হাইটে আছে। এই কারণে বিভব শক্তির সূত্র হচ্ছে ইপি ইকুয়াল এম জি এইচ। এই সূত্রটা মনে রাখতে হবে, ইপির জায়গায় কখনো কখনো ইপি বা ভিও হতে পারে। V ইকুয়াল ইপি ইকুয়াল এমজিএইচ, এটা হচ্ছে বিভব শক্তির একটা ফর্মুলা। ওকে, তাহলে খেয়াল করো, এখানে এম হচ্ছে বস্তুর ভর,
জি অভিকর্ষ ত্বরণ, আর এইচ হচ্ছে উচ্চতা, আর ভি বা ইপি হচ্ছে বিভব শক্তি। আমরা সব শক্তির একক কি বলবো? জুল বলবো। ওকে, আমরা গত শক্তি টপিকস নিয়ে পড়াশোনা করেছিলাম। ওকে, আমরা বিভব শক্তি মোটামুটি বুঝে গিয়েছি। তাহলে এখন খেয়াল করো, আমরা মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা কিভাবে বের করা যায় তার একটু আলোচনা করব। খেয়াল করো শিক্ষার্থী বন্ধু, অত্যন্ত সহজ একটা টপিক। তো এখন দেখো আমরা এই টপিকটা নিয়ে একটু আলোচনা করতে চাই। তাহলে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা, তাহলে আমরা লিখবো মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো একটা জিনিস, সেটা হচ্ছে তাহলে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা বললাম শক্তির সংরক্ষণশীলতা। তাহলে শক্তি আহ শক্তির সংরক্ষণ সূত্রটা আসলে কি? শক্তি অবিনশ্বর, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তি কেবল এক অবস্থা থেকে কি হয়, অন্য অবস্থায় কি হয়, রূপান্তরিত হয়। তো খেয়াল করো, আচ্ছা তাহলে আমরা প্রথমত একটা চিত্র আঁকলে আমাদের জন্য বেশি ইজি হয়, যে জিনিসটা বুঝতে আমাদের জন্য বেশি সহজ হবে আর কি। ধরো এটা ভূপৃষ্ঠ। আচ্ছা, এখানে একটা আমরা ধরে নিলাম একটা বস্তু আছে, এই বস্তুটার ভর আমরা ধরে নিচ্ছি এম। তো এই বস্তুটার ভর আমরা ধরে নিলাম কি, এম। এখান থেকে এইটুকু পুরোটা হাইট হলো কি, এই পুরো হাইটটা হচ্ছে আমার কি, এইচ। আচ্ছা, পুরো হাইটটা আমরা ধরে নিলাম এইচ। আচ্ছা, তাহলে এখান থেকে এই পুরো হাইটটা যদি এইচ হয়, ধরেন এটা এ বিন্দু, আমরা ধরে নিলাম এটা এ বিন্দু, এই মাঝখানের বিন্দুটা আমরা ধরে নিলাম বি, আর এখানে আমরা ধরে নিলাম সি বিন্দু। তাহলে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আচ্ছা এইটা আমার হচ্ছে সি বিন্দু। এখন খেয়াল করো, তাহলে এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা নীতি কথার অর্থ হচ্ছে এ বিন্দুতে মোট শক্তি বের করব আমরা, গতিশক্তি, বিভব শক্তি। গতিশক্তি আর বিভব শক্তি যোগ করলে কিন্তু যান্ত্রিক শক্তি পাওয়া যায়। ওকে, তাহলে এই বিন্দুতে গতিশক্তি, বিভব শক্তি আছে কিনা সেটা বের করব আমরা। আমরা কিন্তু এটা জাস্ট একটা প্রমাণ স্বরূপ কিভাবে হয় সেটা দেখাই দিচ্ছি, তবে এটা দিয়ে অঙ্ক পরীক্ষা আসে, আমি অঙ্কটা একটু একটু পরে দেখাই দিব। খেয়াল করো, তাহলে এই বিন্দুতে মোট শক্তি বের করব, গতিশক্তি, বিভব শক্তি বের করার পরে যোগ করব, বি বিন্দুতেও বের করে যোগ করব, আবার সি বিন্দুতে মোট শক্তি বের করে যোগ করব। তিনটা জায়গায় শক্তির মান সমান কিনা সেটা আমরা বের করে দেখাই দিব। যদি প্রত্যেকটি তিনটা জায়গায় এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে শক্তির মান সমান হয়, তাহলে আমরা বুঝবো এটা শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে, আর না হলে মেনে চলবে না। ওকে, এখন শোনেন, ধরা যাক, ধরে নিলাম তাহলে এইটুকু যদি এই পুরোটা এইচ, তাহলে এইটুকু কত হবে? তাহলে এইটুকু হচ্ছে আমরা ধরে নিতে পারি, এইটুকু আমি ধরে নিলাম এইটুকু আমার এইচ মাইনাস এক্স। যদি এইচ মাইনাস এক্স হয় তাহলে এইটুকু কত? এইটুকু আমার হবে হচ্ছে এক্স। ওকে, বুঝতে পেরেছি কিনা? তাহলে খেয়াল করো, ধরা যাক, তাহলে আমরা লিখলাম ধরা যাক এম ভরের একটি বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে এইচ উচ্চতায় উঠানো হলো। তাহলে এম ভরের একটা বস্তুকে যদি আমরা এইচ উচ্চতায় উঠাই ফেলি, তাহলে বস্তুটার মধ্যে কোন শক্তি, এই ভরের বস্তুটার মধ্যে কোন শক্তি কাজ করবে? বিভব শক্তি কাজ করবে। তাহলে এ বিন্দুতে সমস্ত শক্তি কি শক্তি? বলো দেখি শিক্ষার্থী বন্ধু, কমেন্ট বক্সে জানাই দাও আমাদেরকে। তাহলে এ বিন্দুতে সমস্ত শক্তি বিভব শক্তি। ওকে, তাহলে এ বিন্দুতে কোন শক্তি আছে? বিভব শক্তি আছে, কারণ এ বিন্দুতে থেমে আছে। থেমে থাকলে তার মধ্যে কোন শক্তি কাজ করে? বিভব শক্তি। ওকে, চলাচল করলে, গতিশীল হলেই তো আমার গতিশক্তি কাজ করবে, না হলে কি গতিশক্তি কাজ করবে? করবে না। আচ্ছা, খেয়াল করো, তাহলে প্রত্যেকটা বিন্দুতে আমরা একটু বের করে দেখাই দিতে চাই। তাহলে এ বিন্দুতে গতিশক্তি, তাহলে ই কে এর মান কি হবে? 0, কারণ এই বিন্দুতে গতিশক্তি নাই, গতিশক্তি হইতে গেলে গতিশীল হইতে হয়। ওকে,
তারপর আমরা লিখলাম এ বিন্দুতে বিভব বিভব শক্তি ইপি ইকুয়াল এম জি এইচ। তাহলে বিভব শক্তির হাইট হবে কোথায়? নিচ থেকে একবার উপর পর্যন্ত, যেহেতু এই বিন্দু এখানে আছে, এই বিন্দু কোথায় আছে? এখানে আছে, তাহলে পুরো হাইটটা। ওকে, এখন শোনো, তারপরে আমরা বের করব এ বিন্দুতে মোট শক্তি। এই মোট শক্তির জায়গায় কিন্তু আমি যান্ত্রিক শক্তি কথাটাও লিখতে পারবো। তাহলে ই কে প্লাস হচ্ছে ইপি। তাহলে ই কে এর মান হচ্ছে কি 0 আর ইপি এর মান হচ্ছে mgh। তাহলে আমরা কি পেয়ে গেলাম? ই ইকুয়াল পেয়ে গেলাম mgh। ওকে, সেক্ষেত্রে বন্ধু খেয়াল করো, তাহলে ই ইকুয়াল আমরা কি পেয়ে গেলাম? mgh। এখন দেখো তো বি বিন্দুতেও কি আমরা mgh পাবো কিনা, আবার সি বিন্দুতে আমরা mgh পাবো কিনা। যদি পেয়ে থাকি তাহলে আমাদের শক্তির সংরক্ষণশীলতার নীতি কি হবে? মেনে চলবে। ওকে, এখন আসো যে কাজটা করব, আমরা এই বিন্দুর কথা গেল, এখন আমরা বি বিন্দু নিয়ে একটা আলোচনা করতে চাই। লিখবো বি বিন্দুতে, খেয়াল করো, তাহলে আমরা বের করব কি বি বিন্দুতে। আচ্ছা, আমরা লিখবো বি বিন্দুতে কোন শক্তি কাজ করবে বলো দেখি সেক্ষেত্রে বন্ধু। বি বিন্দুতে কাজ করবে কোন শক্তি? মনে করো বস্তুটা এখানে ছিল, এখান থেকে কোথায় আসছে? এখানে আসছে, তাহলে বি বিন্দু এখান থেকে এখানে আসতে কাজ করছে না? গতিশীল হয়েছে না? গতিশীল হয়েছে, তাহলে এর মধ্যে কোন শক্তি কাজ করবে? গতিশক্তি কাজ করবে। আবার বস্তুটা আসার পরে বি বিন্দু থেমে আছে, তার মানে তার মধ্যে বিভব শক্তিও কাজ করবে। তাহলে গতিশক্তিও কাজ করবে, বিভব শক্তিও কাজ করবে। কোন বিন্দুতে? বি বিন্দুতে। ওকে, দেখো তাহলে আমরা লিখবো বি বিন্দুতে গতিশক্তি ই কে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। তাহলে দেখো তো কে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার যদি হয়, তাহলে ভি এর মান তো প্রশ্নের মধ্যে আছে? নেই। আমরা তো ভি স্কয়ারের সূত্র জানি, ইউ স্কয়ার প্লাস 2gh, সূত্র জানি কিনা? ওকে, তাহলে এখন দেখো হাফ এম ভি স্কয়ারের সূত্র হলো ইউ স্কয়ার প্লাস 2g। এখন আমাদের যে কাজটা করতে হবে, এইচ এর মানটা কোনটা হবে? এইচ এর মানটা অবশ্যই আমার এইটা হবে। গতিশক্তির হাইট হয় উপর থেকে, আর বিভব শক্তির হাইট হবে কোথা থেকে? নিচ থেকে হবে। যদি বি বিন্দুতে বিভব শক্তির হাইট বলি তাহলে আমার এইটুকু হবে। আবার বি বিন্দুতে যদি গতিশক্তির হাইট বলি তাহলে ও তো এ থেকে বি তে আসতে কাজ করেছে, তাহলে তো গতিশক্তি হবে। থেমে থাকলে তো গতিশক্তি হয় না। ওকে, তাহলে তার হাইট হবে, গতিশক্তির হাইট হবে বি বিন্দুতে কোথায়? এই যে এইচ মাইনাস এক্স। কোনটা হবে বলো তো? এইচ মাইনাস এক্স, এটা হবে। তাহলে আমরা এই জায়গায় লিখবো কিভাবে, খেয়াল করো শিক্ষার্থী বন্ধু। আমরা লিখবো এভাবে 2g h মাইনাস এক্স। ওকে, তাহলে হাফ এম, তাহলে ইউ এর মানটা 0, তাহলে 0 স্কয়ার 2g h মাইনাস এক্স। ওকে, হাফ এম ইন্টু হাফ এম দিয়ে 0 কে গুণ করলে 0 হয়, তাহলে হাফ এম ইন্টু 2g h মাইনাস এক্স। এই 2 আর এই 2 কেটে যায়, তাহলে mg h মাইনাস এক্স, তাহলে কি পাওয়া যাবে? mgh মাইনাস mgx। ওকে, এখন দেখো, তাহলে আমরা বি বিন্দুতে গতিশক্তি পেলাম mgh মাইনাস কি mgx। ওকে, এখন বি বিন্দুতে আমি গতিশক্তি বের করব। আমি বের করলাম বি বিন্দুতে কি শক্তি? গতিশক্তি বের করে ফেলেছি, আমরা এখন বের করব বিভব শক্তি। আচ্ছা, তাহলে বি বিন্দুতে বিভব শক্তি ইপি ইকুয়াল mgx। কেন এক্স? কারণ বি বিন্দুতে শুধু এই যে এই হাইটটা কাজ করছে। কোন হাইটটা? এই যে এই হাইটটা, খেয়াল করো। তাহলে এখন যেহেতু আমরা বি বিন্দুতে গতিশক্তি বের করে ফেলেছি, বি বিন্দুতে বিভব শক্তি বের করে ফেলেছি, আমরা বি বিন্দুতে বের করব মোট শক্তি। এখন দেখো বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি ই ইকুয়াল ই কে প্লাস হচ্ছে আমরা লিখবো ইপি। তাহলে ই কে এর মানটা কি? এই যে mgh মাইনাস mgx লিখে ফেলি। তাহলে mgh মাইনাস mgx প্লাস ইপি এর মানটা কি? mgx। দেখো তো এই মাইনাস mgx আর প্লাস mgx কেটে যায়, তাহলে কি থাকে? mgh থাকে। তাহলে ই ইকুয়াল কি পাইলাম? mg
এইচ পাইলাম। এখন দেখো তো আমরা বি বিন্দুতে মোট শক্তি সমান পাইলাম কিনা। তাহলে এ বিন্দুতে মোট শক্তি mgh পেয়েছি, বি বিন্দুতে মোট শক্তি আমরা কি পেয়েছি, mgh পেয়েছি। এখন দেখো আমরা বের করব সি বিন্দুটা বের করব, সি বিন্দুতে মোট শক্তি সমান কিনা। এই প্রশ্নে কিন্তু অবশ্যই এ থেকে বি তে আসবে এবং এ থেকে সি তে আসবে, বি থেকে কিন্তু সি তে আসবে না। বুঝতে পেরেছি কিনা? তো খেয়াল করো, আমরা সি বিন্দুটা একটু বের করব। শিক্ষার্থী বন্ধু খেয়াল করো, খুব সহজ, খুব সহজ। পরীক্ষায় এটা দিয়ে একটা প্রশ্ন সবসময় থাকে, দেখছি বোর্ডেও থাকে। যদি এদের থেকে প্রশ্ন হয় তাহলে অবশ্যই এই টপিকস গুলোর উপর আলোচনা হয়, পরীক্ষায় প্রশ্ন হয় এবং কর্মদক্ষতা থেকে প্রশ্ন হয়। তো এই জিনিসগুলো আমরা একটু ভালো করে, বেসিক জিনিসগুলো ভালো করে জেনে গেলে আমরা কিন্তু অঙ্কগুলা অত্যন্ত সহজ ভাবে করতে পারবো। খেয়াল করো, তাহলে সি বিন্দুতে, সি বিন্দুতে কোন শক্তি কাজ করবে? এ থেকে সি তে আসছে, তাহলে এ থেকে সি তে আসতে কাজ করছে, তাহলে কোন শক্তি কাজ করবে? গতিশক্তি কাজ করবে। তাহলে সি বিন্দুতে গতিশক্তি, গতিশক্তির সূত্র হলো ই কে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। তাহলে খেয়াল করো, হাফ এম ভি স্কয়ার এর মান হবে কি? ইউ স্কয়ার প্লাস 2gh। এটা কিন্তু পুরো হাইটটা কাজ করবে, কারণ এখান থেকে এ থেকে কিন্তু সি তে আসছে, আর এ থেকে সি এর হাইট শিক্ষার্থীর মতো আমরা সবাই জানি এইচ হাইট। ওকে, তাহলে দেখো তো হাফ এম, ইউ এর মানটা 0, তাহলে 0 স্কয়ার প্লাস 2gh। এখন দেখো হাফ এম দিয়ে 0 কে গুণ করলে 0, হাফ এম দিয়ে 2gh কে গুণ করা যায়। আচ্ছা, হাফ এম ইনটু 2gh। এখন দেখো এই এই 2 আর এই 2 কিন্তু কেটে যায়, তাহলে কি থাকে? mgh থাকে। তার মানে কি সি বিন্দুতে আমরা কি পাইলাম? আমরা কিন্তু গতিশক্তি পাইলাম কি? ই কে পাইলাম mgh। এখন সি বিন্দুতে বিভব শক্তি আছে কিনা? আমি বলবো সি বিন্দুতে বিভব শক্তি নেই। তার কারণ কি? সি বিন্দুতে বস্তুটা কিন্তু ভূপৃষ্ঠের সাথে লেগে আছে। তো ভূপৃষ্ঠের সাথে যখন কোনো বস্তু লাগায় থাকে তখন কিন্তু তার মধ্যে কোনো হাইট থাকে না, মানে উচ্চতা থাকে না। এই কারণে উচ্চতা যদি না থাকে তাহলে তো বিভব শক্তি কিভাবে থাকবে? বিভব শক্তির সূত্রই তো ইপি ইকুয়াল এমজিএইচ, এইচ তো থাকা লাগবে। ওকে, তাহলে সেটা নেই। এখন শোনো, তাহলে আমরা লিখবো কি? সি বিন্দুতে বিভব শক্তি ইপি ইকুয়াল 0। তাহলে আমি লিখবো সি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি ই ইকুয়াল ই কে প্লাস আমরা লিখলাম ইপি। তাহলে ই কে এর মান আমরা জানি mgh আর ইপি এর মান হচ্ছে 0। তাহলে আমরা পাইলাম কি? mgh। তাহলে আমরা দেখো তো শিক্ষার্থী বন্ধু, আমরা কিন্তু এই প্রত্যেকটা এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু, তিনটা বিন্দুতে কিন্তু শক্তির মান আমরা কি পেয়েছি? সমান পেয়েছি। অত্যন্ত সহজ, সহজ টপিক, অত্যন্ত সহজ। আমরা কিন্তু খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা সুন্দর করে খাতায় নোট ডাউন করে নিতে পারো এবং এখান থেকে এগুলো বেশি 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 প্র্যাকটিস করতে হবে। করলে এই সমস্যাগুলো দূরীভূত হয়ে যাবে। পদার্থবিজ্ঞান কিন্তু খুব কঠিন কোনো চ্যাপ্টার নয়, অত্যন্ত সহজ। মানে কঠিন কোনো অধ্যায় আমি মনে করি না। একটু ভালো করে টেকনিক্যালি ভালো করে পড়লে এখান থেকে ভালো করা সম্ভব। ওকে, এখন শোনো, তাহলে আমরা একটু এটার গাণিতিক ট্রাম নিয়ে একটু কথা বলি, যে শক্তির সংরক্ষণশীলতা নীতি দিয়ে গাণিতিক সমস্যাগুলির কি ধরনের অঙ্ক হইতে পারে। আমরা এর মধ্যে একটা অঙ্ক নিয়ে আমরা একটু কথা বলবো, খেয়াল করো। তাহলে আমরা একটু মুছে ফেলছি এটা। তো কেমন বুঝতেছো তোমরা? ভালো মতো বুঝতেছো কিনা এই টপিকস গুলা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা অঙ্কগুলো বুঝতে, তাহলে আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করবো, যতটুকু চেষ্টা করেছি। আমার মনে হয়, আশা করি একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনলে তোমরা ভালো মতো বুঝতে পারবা। খুব কঠিন কিছু না। খেয়াল করো, আমরা একটা সৃজনশীলের একটা এই ধরনের এই টপিকস এর উপর একটা সৃজনশীলের গাণিতিক টপিকস নিয়ে আলোচনা করব। খেয়াল করো শিক্ষার্থী বন্ধু, ধরে নাও এখানে, এখানে একটা বস্তু আছে, তারপরে দেখো এখানে এটা হাইট পুরোটা। আচ্ছা, আচ্ছা, এখানে এ বিন্দু ধরে নিলাম, এই জায়গাটা ধরে নিলাম, এই জায়গাটা হচ্ছে আমার বি বিন্দু। আচ্ছা, তাহলে এ বিন্দু থেকে বি বিন্দু, এখানে একটা বস্তু আছে যে বস্তুর ভর আমরা ধরে নিলাম 10 কেজি। কত কেজি? 10 কেজি। আচ্ছা, তাহলে 10 কেজি। এখান থেকে এই পুরোটার হাইট, এই পুরোটার হাইট আমরা ধরে নিলাম, এই পুরোটার হাইট আমরা ধরে নিলাম এটা হলো 60 মিটার। কত মিটার? 60 মিটার। ওকে, তাহলে এটা 60 মিটার ধরে নিলাম।
আবার ধরে নিলাম এটা এ বিন্দু, বি বিন্দু, আর এটা হচ্ছে আমরা ধরে নিলাম সি বিন্দু। ওকে, আচ্ছা, এ বিন্দু, বি বিন্দু, আর কি বললাম, সি বিন্দু। আমরা এ বি ইকুয়াল বলছি, এ বি ইকুয়াল এ সি বাই হচ্ছে কত, এ বি ইকুয়াল আমরা বললাম এ সি বাই হচ্ছে 3। আচ্ছা, তাহলে এ বি ইকুয়াল কি বললাম, এ সি বাই 3। ওকে, এখন আমরা বললাম 10 কেজি ভরের একটা বস্তুকে, 10 কেজি ভরের একটা বস্তু এ বিন্দুতে স্থির অবস্থায় ছিল। আচ্ছা, অতঃপর অভিকর্ষের প্রভাবে এটা পড়তে থাকে। তাহলে এই বস্তুটা অভিকর্ষের প্রভাবে কি হয়, পড়তে থাকে। তাহলে বস্তুটা খেয়াল করো, অভিকর্ষের প্রভাবে বস্তুটা কিন্তু কি হয়, পড়তে থাকে। তাহলে আচ্ছা, এখন শোনো, এটার সৃজনশীল টাইপের যে প্রশ্নটা হয়, আমি গ নম্বর প্রশ্নটা লিখি, একটু খেয়াল করো। তো গ নম্বর প্রশ্নটা হচ্ছে, বি বিন্দু থেকে ভূমিতে আসতে বস্তুটির মোট কত সময় লাগবে। বি বিন্দু, বি বিন্দু থেকে বস্তুটি ভূমিতে আসতে আসতে কত সময়, আচ্ছা, বি বিন্দু থেকে বস্তুটি ভূমিতে আসতে, মানে বি থেকে বস্তুটি ভূমিতে আসতে, ভূমি মানে এইটা, এটাতে আসতে কত সময় লাগবে সেটা বের করতে হবে। খেয়াল করো, ঘ নাম্বারটা খেয়াল করো। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, এ বি এবং সি বিন্দু, এ কমা বি ও সি বিন্দুতে বস্তুটি, সি বিন্দুতে বস্তুটি সংরক্ষণশীলতা নীতি, সংরক্ষণশীলতা নীতি মেনে মেনে চলবে কিনা, এটা গাণিতিক ভাবে তোমাকে দেখাইতে বলছে। তাহলে আমরা বলছে, প্রশ্ন বলছে যে বি বিন্দু থেকে বস্তুটি ভূমিতে আসতে কত সময় লাগবে, এ বি ও সি বিন্দুতে বস্তুটি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা, এটা তোমাকে গাণিতিক ভাবে দেখাইতে হবে। এটা কিভাবে দেখাইতে হবে শিক্ষার্থী বন্ধু, গাণিতিক ভাবে দেখাইতে হবে, গাণিতিক ভাবে দেখা। খুব কঠিন কোনো প্রশ্ন আমি দেখছি না, অত্যন্ত সহজ, একটু ভালো করে বুঝতে হবে। খেয়াল করো, তাহলে এই এ বিন্দুতে একটা এম ভরের বস্তু ছিল, যে বস্তুটা স্থির অবস্থায় ছিল, অভিকর্ষের প্রভাবে নিচের দিকে পড়বে সেটা। এখন শোনো, বি বিন্দু থেকে বস্তুটি ভূমিতে আসতে কত সময় লাগবে। এখন বি বিন্দুতে বস্তুটার ভূমি হচ্ছে এটা, ভূমি কোনটা বলো তো, ভূমি হচ্ছে আমার এইটা, এটা হচ্ছে ভূমি। তাহলে নিশ্চয় বি থেকে সি তে আসবে না, এ থেকেই কোথায় আসবে, এ থেকে সি তে বের করব। আচ্ছা, এ থেকে প্রথমত আমরা বি বিন্দুতে বের করব, আবার এ থেকে সি বিন্দুতে বের করব, তাহলে বি থেকে এই ভূমির মানটা আমরা পেয়ে যাব। ওকে, খুব সহজ টপিক, কঠিন কিছু না। এ থেকে বি তে আসতে প্রয়োজনীয় সময় আমরা খেয়াল করো, এটা সমাধান করার চেষ্টা করতেছি। খেয়াল করো, এ হতে বি তে আসতে, বি বিন্দুতে আসতে প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময় t1 হলে, আমরা খেয়াল করো t1 হলে সূত্র হচ্ছে কি, আমরা জানি বস্তু উপর থেকে নিচের দিকে পড়লে যেহেতু আমাদের প্রয়োজনীয় সময় চেয়েছে, তাহলে সময় চাইলে তো আমাদের সময়ের মানটা লাগবে, টি বের করতে হবে, আমরা বুঝেই গেলাম এখান থেকে। তাহলে সময় নিয়ে এমন সূত্র আছে কি বলো দেখি, h ইকুয়াল ইউটি প্লাস কি হাফ জিটি স্কয়ার। খেয়াল করো, তাহলে h1 ইকুয়াল ut1 প্লাস হাফ জি টি1 স্কয়ার। ওকে, তাহলে দেখো তো, h ইকুয়াল ut1 প্লাস হাফ জি t1 এর উপরে স্কয়ার। এখন h1 মানে কোনটা বলছে খেয়াল করো, এ থেকে কোথায় আসবে, এ থেকে বি তে আসতে, তাহলে এ থেকে বি এর হাইট কত সেটা আমাকে বের করতে হবে। ও খুবই সহজ, তাহলে এ থেকে বি এর হাইট এখানে আমরা লিখবো আদি বেগ ইউ এর মানটা কত হবে, 0 ms - 1। আচ্ছা, t1 আমরা বের করব, h1 মানে হচ্ছে তোমার ab, h1 ইকুয়াল ab ইকুয়াল ac বাই 3। তাহলে ac এর মান কত, ac এর মান হচ্ছে 60/3, তাহলে কত হবে 20 মিটার। তাহলে আমরা এইটুকুর মান কি পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধু, এইটুকুর মান আমরা পেয়ে গেলাম হচ্ছে কত
20 মিটার পেয়ে গেলাম। তাহলে এইটুকুর মান আমরা পাইলাম কত? 20 মিটার। তাহলে H1 এর মান আমরা পেয়ে গেছি। তাহলে H1 এর মান সবগুলো মান বসিয়ে দিলাম। 20 0 into T1 plus half into 9.8 into T1 স্কয়ার। ওকে, তাহলে 20 ইকুয়াল এটা 0 হয়, আর 9.8 কে 2 দিয়ে ভাগ করলে হয় 4.9 T1 স্কয়ার। তাহলে T1 স্কয়ারের সাথে 4.9 গুণ আকারে আছে, তাহলে আমি লিখতে পারি T1 ইকুয়াল 20 ভাগ 4.9 এর উপরে রুট। কেন রুট হইলো? কারণ এই স্কয়ারটা ওই পাশে গেলে রুট হয়ে যায়। তাহলে 20 ভাগ হচ্ছে 4.9। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, রুট 20 ভাগ হচ্ছে কত? 4.9। তাহলে 20 ভাগ 4.9 করলে 2.02 এমন একটা মান হয়। তাহলে T1 এর মান আমরা পেলাম 2.02 এত সেকেন্ড পেয়ে গেলাম। তাহলে এ থেকে বি তে আসতে পাইলাম 2.02 সেকেন্ড। এখন আমরা বের করতে চাই এ থেকে সি তে বের করব। খেয়াল করো, তাহলে আমরা বের করব এ থেকে সি। খুবই সহজ, খেয়াল করো। তাহলে এ থেকে সি, এই পাশে জায়গা না, আমরা এই পাশে লিখছি। তাহলে এ হতে সি বিন্দুতে আসতে প্রয়োজনীয় সময় t2 হলে আমরা লিখতে পারি h2 ইকুয়াল ut2 প্লাস হাফ জি t2 স্কয়ার। তাহলে খেয়াল করো, h2 এর মানটা আমরা পাশে লিখে ফেলি। h2 ইকুয়াল হচ্ছে এই পুরো হাইটটা, দেখো তো h2 মানে কি? a থেকে c পুরোটা না? h2 ইকুয়াল ac ইকুয়াল কত? 60 মিটার। ওকে, তাহলে 60 ইকুয়াল 0 ইনটু t2 প্লাস হাফ ইনটু 9.8 ইনটু t2 স্কয়ার। তাহলে খেয়াল করো, আমরা পাবো 60 ইকুয়াল 4.9 t2 স্কয়ার। তাহলে t2 ইকুয়াল রুট 60 বাই 4.9। তাহলে 60 রুট 60 বাই 4.9 করলে কি কেমন হবে? দেখো, খুব সহজ। রুট 60 ভাগ হচ্ছে কত? 4.9। তাহলে রুট 60 বাই 4.9 মানে 3.499। তাহলে আমরা পাইলাম 3.499। তাহলে টি2 এর মান পেয়ে গেলাম 3.499 এত সেকেন্ড পেয়ে গেলাম। তাহলে এখন দেখো, বি হতে সি তে আসতে প্রয়োজনীয় সময় আমরা বের করে ফেলতে পারি। তাহলে এ থেকে বি তে পেয়েছি, এ থেকে সি তে পেয়েছি। তাহলে এ থেকে সি এর যে সময় থেকে এ থেকে বি এর সময় যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে বি থেকে সি এর সময় পেয়ে যাব। আচ্ছা, বি হতে লেখো, বি হতে সি বিন্দুতে আসতে প্রয়োজনীয় সময় t ইকুয়ালস টু t2 মাইনাস t1। তো t2 এর মান কত? 3.499 মাইনাস t1 এর মান 2.02। এই দুটো যদি আমরা বিয়োগ করে ফেলি, তাহলে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত মানটা আমরা পেয়ে যাব। তাহলে 3.499 মাইনাস হচ্ছে 2.02। তাহলে আমরা পেয়ে গেলাম কত? শিক্ষার্থী বন্ধু খেয়াল করো, আমরা পেয়ে গেলাম 1.47। আমরা পেয়ে গেলাম কত? 1.479। এটাকে আমরা 48 বললাম এত সেকেন্ড। খুব সহজ, দেখো, অত্যন্ত সহজ। আমরা এ থেকে বি এর সময় বের করেছি, আবার এ থেকে সি এর সময় বের করেছি। এই এ থেকে সি এর মান থেকে আমরা এ থেকে সি এর মান থেকে আমরা এ থেকে বি এর সময়ের মানটা বিয়োগ করেছি। করলে আমরা কাঙ্ক্ষিত এই বিসি মানে বি থেকে যে বস্তুটি ভূমিতে আসতে যে সময়টা, সেই সময়টা আমরা পেয়ে যাব। খুব সহজ। আচ্ছা, এটা সবাই লিখে নিতে পারো তোমরা, খুব ভালো হবে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করেছে এবং গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে কথা বলছি। ওকে, আমরা ঘ নাম্বার নিয়ে একটু কথা বলতে চাই। খেয়াল করো, সৃজনশীলের ঘ নাম্বারে যে প্রশ্নগুলো থাকে, সেই ঘ নাম্বারের যে প্রশ্নগুলো, সেগুলো নিয়ে একটু কথা বলবো। খেয়াল করো শিক্ষার্থী বন্ধু, খুব সহজ। আচ্ছা, তাহলে এখন বলছে এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে মোট শক্তির মান সমান হবে কিনা সেটা আমাকে বের করতে বলছে। ওকে, এই পুরো হাইটটা আমার 60, এই হাইটটা আমার কত হবে সেটা আমাকে জানতে হবে। তাহলে আমরা এই হাইটটা পেয়ে যাব। ওকে, আচ্ছা, এখন দেখো, আচ্ছা, প্রত্যেকটা বিন্দুতে আমাদের বের করতে হবে এই বিন্দুতে মোট শক্তি সমান কিনা, বি বিন্দুতে মোট শক্তি সমান কিনা, সি বিন্দুতে মোট শক্তি সমান কিনা সেটা বের করতে হবে। খেয়াল করো, তাহলে ঘ নাম্বার, আচ্ছা, এ বিন্দুতে কোন শক্তি কাজ করবে? বিভব শক্তি, ওইটার মতো। তাহলে এ বিন্দুতে বিভব শক্তি
ভি দিয়ে প্রকাশ করলাম, একই কথা, mgh। এম এর মানটা হচ্ছে 10 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মানটা কত, এইচ হলো আমার 60। পাশে তুমি লিখে নিতে পারো যে এ বি এইচ, এইচ মানটা হচ্ছে এসি, এসি ইকুয়াল এইচ ইকুয়াল হচ্ছে কত, এবি ইকুয়াল এসি ইকুয়াল এইচ ইকুয়াল 60 মিটার। আর এখানে এম এর মানটা হচ্ছে কত, 10 কেজি। আর জি এর মানটা আমরা সবাই জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এখন এই তিনটা মান আমরা যদি গুণ করি, 10 ইন্টু 9.8 ইন্টু 60, আমরা যদি গুণ করে ফেলি তাহলে 5880 আসে। তাহলে 5880 জুল, শক্তির একক জুল। ওকে, পরীক্ষায় তোমরা কিন্তু এগুলো বাংলাও লিখতে হবে, যে এম এম কি, এম হচ্ছে ভর, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এগুলো লিখলে ভালো। এখন খেয়াল করো, এ বিন্দুতে গতিশক্তি, তো এ বিন্দুতে গতিশক্তির সূত্র কি, টি বা ই কে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। তো ভি স্কয়ারের সূত্র লিখবো হাফ এম ইউ স্কয়ার প্লাস 2g। আচ্ছা, ইউ স্কয়ার প্লাস 2g, এই যে এইটুকুর মানটা আমাদের হবে কি 2g। আচ্ছা, এইটুকুর মানটাকে আমরা ধরে নিতে পারি x বা কিছু একটা মান ধরে নিতে পারি, অথবা ধরে নিতে পারি, আচ্ছা x 2gx আমরা ধরে নিলাম। আচ্ছা, তাহলে এইটুকুর মানকে আমরা চিন্তা করলাম কি 2gx চিন্তা করলাম। তাহলে খেয়াল করো, আমরা লিখতে পারবো যে এইটুকুর মান ab এর মান, তাহলে x ইকুয়াল ab ইকুয়াল কত লিখতে পারবো, ac বাই 3। তাহলে 60/3 কত হবে, 20 মিটার। ওকে, তাহলে x এর মান এখানে কত পাইলাম, 20 মিটার পাইলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা সবগুলা মান বসাই দেই, হাফ ইনটু কত, m এর মান কত 10, ইউ এর মানটা হলো 0 স্কয়ার প্লাস 2 ইনটু 9.8 ইনটু x এর মান হচ্ছে 20। ওকে, এখন দেখো, তাহলে 2 দিয়ে 10 কে ভাগ করলে 5 হয়, তাহলে 5 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু 20, তাহলে আমরা পাইলাম 1960, 1960 এত জুল। এখন আমরা বের করব, ও আচ্ছা সরি সরি সরি, একটা ভুল হয়ে গেছে, সেটা হলো এই এ বিন্দুতে কিন্তু আমাদের কিন্তু খেয়াল করো, এই এ বিন্দুতে কিন্তু আমাদের বেগ নেই। এই যে বস্তুটা যে থেমে আছে, এই থেমে থাকার কারণে এই বিন্দুতে কিন্তু বস্তুটার কি নেই, বেগ নেই। আচ্ছা, m ইন্টু 0 স্কয়ার, মানে m এর মানটা বসাও এখানে 10, তাহলে বসাইলে কত হবে 0 জুল। এখন এখানে আমরা বের করব মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তি, মোট শক্তি ই এ ইকুয়াল, আমরা বলতে পারবো ই এ ইকুয়াল হচ্ছে ভি প্লাস টি। খেয়াল করো, এই ভি এর মানটা হবে 5880 প্লাস 0, তাহলে 5880 জুল। তাহলে ই এর মান পাইলাম কত, 5880 জুল। এখন দেখো, আচ্ছা খেয়াল করো, খুব সহজ। তাহলে 5000 কত পাইলাম, মোট শক্তি পাইলাম এ বিন্দুতে 5880 জুল। এখন আমরা বি বিন্দুটা বের করবো, একটু খেয়াল করো বি বিন্দুটা। তো বি বিন্দুতে, আচ্ছা বি বিন্দুতে কোন কোন শক্তি আছে, আমরা তখন বলেছিলাম যে বি বিন্দুতে গতি শক্তিও আছে, বিভব শক্তিও আছে। আর এই বিন্দুতে কোন শক্তি ছিল, শুধু বিভব শক্তি, কারণ বস্তুটা থেমে ছিল। আচ্ছা, তার মধ্যে গতি শক্তি ছিল না এই বিন্দুতে, কারণ এই বিন্দুতে বেগটা হলো শূন্য ছিল, এখানে শূন্য হয়েছে। এখন শোনো, তাহলে বি বিন্দুতে গতি শক্তি ই কে ইকুয়াল হাফ, ই কে এর জায়গায় আমরা টি ব্যবহার করেছিলাম, টি ব্যবহার করব। আচ্ছা, টি ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। তাহলে হাফ এম ভি স্কয়ারের সূত্র লেখো ইউ স্কয়ার প্লাস 2g, আমরা ধরে নিলাম, এটা ধরে নিলাম x। তাহলে এখানে পাশে তুমি মান লিখতে পারো x ইকুয়াল ab ইকুয়াল ac বাই 3। তাহলে ac বাই 3 মানে 60/3, 63 দিয়ে 60 কে ভাগ করলে 20 আমরা পেয়ে গেছি। তাহলে এখন দেখো হাফ ইনটু 10 ইনটু 0 স্কয়ার প্লাস 2 ইনটু 9.8 ইনটু 20 মিটার। ওকে, তাহলে এটা আমরা গুণ করলে, এটা 2 ইনটু এটাতে ভাগ করলে পাবো 1960 জুল। এখন আমরা লিখব বি বিন্দুতে, বি বিন্দুতে বিভব শক্তি,
তাহলে আমরা বলবো ভি ইকুয়াল এমজি, কোনটা হবে? তাহলে এইটার মান যদি 60 হয় পুরোটা, এইটা এতটুকুর মান যদি আমার 20 হয়, তাহলে আমি 60 থেকে 20 বিয়োগ করলে তো আমি এই মানটা পেয়ে যাব। তাহলে আমরা লিখবো আচ্ছা এইচ এইচ এ বি এইচ বিসি এইচ বিসি ইকুয়াল 60। তাহলে আমরা লিখবো 60 মাইনাস হলো 40, 60 মাইনাস হলো 20, তাহলে আমরা পাবো 40 মিটার। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি এইচবিসি। তাহলে এম এর মানটা কত? এম এর মানটা হচ্ছে 10, জি এর মান 9.8, আর এইচবিসি এর মান হচ্ছে 40। তাহলে দেখো, তাহলে 10 ইন্টু 9.8 ইন্টু 40, তাহলে গুণ করলে হয় 3920। এখন দেখো আমরা পেয়ে গেলাম 3920 এত জুল। এখন আমরা বের করতে চাই বি বিন্দুতে মোট শক্তি। বি বিন্দুতে মোট শক্তি ইবি ইকুয়াল টি প্লাস ভি। তাহলে টি এর মানটা পেলাম আমরা কত? 1960, আর ভি এর মানটা পাইলাম 3920 এত জুল। তাহলে 1960 যোগ 3920, তাহলে যোগ করলে আমরা পেয়ে গেলাম 5880 জুল। তাহলে ইবি আমরা পেলাম কি? 5880 জুল। খুব সহজ, দেখো তো দুইটার মান, ই আর ইবির মান আমরা কি পেয়েছি? সেম পেয়েছি। আমরা এখন সি বিন্দুটা একটু বের করে তোমাদেরকে দেখাই দিব, খেয়াল করো, খুবই সহজ। আচ্ছা, আমরা লিখলাম সি বিন্দুতে। আচ্ছা, এখন আমরা বের করব কোন বিন্দুতে? দেখো তো, সি বিন্দুতে বের করব, খেয়াল করো। সি বিন্দুতে, সি বিন্দুতে কোন কোন শক্তি আছে? তাহলে এ থেকে সি তে আসবে, আমি বলেছিলাম। তাহলে সি বিন্দুতে গতি শক্তি, যেহেতু এ থেকে সি তে আসবে, তাহলে গতি শক্তি কাজ করবে। তাহলে ই কে টি ইকুয়াল, ই কে না লিখে আমরা টি লিখছি, খেয়াল করো, হাফ এম ভি স্কয়ার। তো ভি স্কয়ারের জন্য আমাদের সূত্র বসবে কি? ইউ স্কয়ার প্লাস 2জি এইচ। আচ্ছা, এইচ এর মানটা পুরোটা হবে 60 মিটার। ওকে, হাফ ইন্টু 10 ইন্টু 0 স্কয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 60, তাহলে কত হবে? তাহলে হবে 5 ইন্টু 2, 5 কিভাবে? 2 দিয়ে 10 কে ভাগ করলে 5 হয়। তাহলে 5 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু 60, এখানে হিসাব করলে হবে 5880 জুল। আচ্ছা, এখন লিখবো সি বিন্দুতে বিভব শক্তি। আচ্ছা, বলো দেখি শিক্ষার্থী বন্ধু, বি বিন্দুতে কি বিভব শক্তি, সি বিন্দুতে কি বিভব শক্তি আছে কিনা? নেই, সি বিন্দুতে বিভব শক্তি নেই, কারণ কি? ওটা থেমে আছে। তাহলে ভি ইকুয়াল এমজি এইচ, কারণ ওখানে সি বিন্দুতে বিভব শক্তি নেই এই কারণে, কারণ এই বস্তুটা ভূপৃষ্ঠের সাথে লেগে আছে। যখন ভূপৃষ্ঠের সাথে লেগে থাকবে তখন তার মধ্যে কোনো হাইট কাজ করবে না। তাহলে হাইট যদি কাজ না করে, তাহলে এইচ এর মানটা কি হবে? 0 হবে। তার মানে হবে এইচ সি ইকুয়াল 0। তাহলে এখন দেখো, এম এর মান 10, 10 ইন্টু 9.8 ইন্টু 0, তো 0 দিয়ে তুমি যাকে গুণ করবা কি হবে? 0। সি বিন্দুতে মোট শক্তি, মোট শক্তি ইসি ইকুয়াল টি প্লাস ভি। তাহলে টি এর মান হচ্ছে কত? 5880 প্লাস 0, তাহলে কত পাইলাম? 5880 জুল। এখন দেখো তো শিক্ষার্থী বন্ধু, সবগুলা বিন্দুতে আমরা শক্তির মানটা সমান পেয়েছি কিনা, মানে এ বিন্দু বি বিন্দু এবং সি বিন্দুতে মোট শক্তির মানটা আমরা পেয়েছি 5880। তাহলে তো আমি এখন লাস্টে বলতে পারি যে অতএব, আমি বলতে পারি যে আমরা এখন অতএব বলতে পারি যে ইবি ই এ, আমরা বলতে পারি যে ই এ ইকুয়াল ই বি ইকুয়াল হচ্ছে ইসি। তাহলে সব জায়গার শক্তির মান সমান, এই কারণে এটি সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে। তাহলে এটি সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে। ওকে শিক্ষার্থী বন্ধু,
সবাই ভালো থাকো। বিষয়টা হচ্ছে যে তোমরা সুন্দর করে এই টপিকস গুলো ভালো করে বুঝবা, এবং আমি যত বোঝানোর চেষ্টা করেছি তোমরা আশা করি ভিডিওটা সুন্দর করে ভালো করে আবার দেখবা। যদি একবার না হয় তাহলে দুইবার দেখবা। দেখার পরে তোমরা খাতায় নোট করবা এবং এই ধরনের সৃজনশীল গুলো তোমরা প্র্যাকটিস করবা। আশা করি তোমাদের এই টপিকস এর উপর যে ভীতিটা আছে এটা দূর হয়ে যাবে। আশা করি তোমরা খুব ভালো করে পড়বা, এবং তোমাদের সবার জন্য অনেক দোয়া রইলো। আমার জন্য সবাই দোয়া করবা। আসসালামু আলাইকুম, ভালো থাকবা সবাই।